ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন যাত্রা। আনন্দ নিয়ে ঘরে ফিরছে মানুষ। প্রথম দিন দিনে ভোর ৬টা থেকে ৯:৩০ পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল হাজারো যাত্রীর ভিড়। ঈদ উদযাপন করতে প্রিয়জনের কাছে ফিরতে মুখিয়ে থাকা মানুষের পদচারণা স্টেশন চত্বর মুখরিত। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এদিকে আজ থেকে ফিরতি যাত্রার ১০ জুনের টিকিট বিক্রি হবে। তপু, আপনাকে ধন্যবাদ। জাপানে ৪ দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ দেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই এবার ভিন্ন এক প্রেক্ষাপটে সংসদ ছাড়াই পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট। ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরের ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, যা পাশ হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫.৫ লাখ কোটি টাকা, যেখানে কর আদায়ে বড় চ্যালেঞ্জ এনবিআর এর সামনে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে ব্যবসা বান্ধব পরিবেশ ও কর কাঠামোর পরিবর্তন করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ফলে এবার ভিন্ন বাস্তবতায় পেশ হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫.৫ লাখ কোটি টাকার বেশি। একদিকে অর্থনৈতিক টানাপোড়েন, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির ব্যবসা বাণিজ্য, যেখানে গত ১০ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৭২,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় ৩৮,০০০ কোটি টাকা বেশি। যদিও দক্ষিণ এশিয়ায় কর জিডিপির তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। বাজেটের রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জ হলেও ইতিবাচক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তুলে ধরেন কর ফাঁকি রোধ ও কাঠামোর পরিবর্তনের। মেকিং ইট ডিজিটালাইজেশন, এর সাথে বিকল্প কিছু। বাংলাদেশের ৪ কোটি লোককে ট্যাক্স দিতে পারে, তাহলে আপনার ট্যাক্স যে এখন ৪০ লাখ দিতেছেন, আপনার 10%। তো আমরা যেটা বলতেছি ৪ কোটি লোকে যেখানে দিতে পারে এবং ট্যাক্স রেট কমায়ও এর থেকে বাজেট বড় করা সম্ভব। নাম্বার অফ এসএসসি আপনাকে বাড়াতে হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে হলে নিশ্চিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দাবি জানান ব্যবসা বান্ধব পরিবেশের। টাকা মানুষের কাছ থেকে আপনি আদায় করবেন বা নেবেন, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে আপনি জানেন যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা নাই, প্রত্যেকটা ব্যবসা ধস নামছে এবং টেক্সটাইল মিল, অন্য অন্য মিলগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে আপনি একটা বাজেট করছেন, পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা কতখানি বাস্তবায়িত হবে এটা বলা বড় মুশকিল। আমরা খুব কঠিন একটা ম্যাক্রো কন্ট্রাকশনারি পলিসিতে গেছি, যেখানে আপনার মোটামুটি চলতি ঋণের প্রবাহ প্রাইভেট সেক্টরে খুব বড় রকমভাবে সীমিত হয়ে গেছে। এতখানি সীমিত হলে যেটা দেখা দেয় যে আসলে আউটপুট তো কমে যায়। অ্যাগ্রিগেট আউটপুট কমে গেলে ইকোনমি আসলে বেশ বড় ধরনের একটা ধাক্কা খায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্যে আসলে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে গত ১ বছরে। এবারের বাজেটে বাড়ছে ব্যক্তি করসীমার আওতা, যা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। আর কর আদায়ে সর্বনিম্ন ৫,০০০ টাকার পরিবর্তে থাকছে ১,০০০ টাকা। বছর ঘুরে আবারও এলো বাজেট, যেখানে সংকোচনমূলক ও বাস্তবায়নযোগ্য বাজেটের অংশ হিসেবে কমেছে বাজেটের আকার, কিন্তু বেড়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। প্রায় ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের কর কাঠামোর পরিবর্তন ও আধুনিকায়ন ছাড়া হোঁচট খেতে পারে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। তরিক ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চলছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজেএমই এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। দুই প্যানেলে ঢাকা ও চট্টগ্রামের সব পদে প্রার্থী দিয়েছে। এবারে ভোটার হয়েছেন 1864 জন। এর মধ্যে ঢাকায় 1561 এবং চট্টগ্রামে 303 জন ভোটার। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি মোহাম্মদ আবুল কালাম। ঢাকা সহ দেশের 19 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।